সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। ভুল ত্রুটি হলে অন্তর্বর্তীকালীন সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে, এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তার অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতার কারণে ছাত্র আন্দোলনে আহতরা সরকারি সহায়তা পাচ্ছে না। সকালে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে অভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সারা দেশে আহত হয় হাজারেরও বেশি মানুষ। এর মাঝে ১৪০ জন ভর্তি আছেন পঙ্গু হাসপাতালে। মঙ্গলবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শনের সময় প্রায় প্রতিটি বেডেই আহত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসকেরা উপদেষ্টার কাছে তুলে ধরেন রোগীদের সবশেষ শারীরিক পরিস্থিতি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা, বলেন আহতদের সুস্থ করতে সব ধরনের চেষ্টাই করছে সরকার। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের কোনো আপাতত এদের কোনো নেই। আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব, এই সরকার সব করবে তাদের জন্য। এরপর হাসপাতালে আহত রোগীদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এ সময় মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের সহায়তা করা হয়। পরিদর্শন শেষে সার্জিস আলম বলেন, আহতদের কল্যাণে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ তালিকা প্রয়োজন। আহতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। সরকারের পক্ষ থেকে আহতদের কাছে এখনও সহায়তা না পৌঁছানো এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা না প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেন এই সমন্বয়ক। আমরা যেমন প্রেসারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেসারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ক্রিয়েট করব। আপনি বলেছেন যে যোগাযোগ করেছে কিনা, না, অফিসিয়ালি এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমরা আসলে তাদের দেখতে চাই যে তারা কত দ্রুত এই কাজগুলো করতে পারছে। তো আমরা আসলে তাদের অপেক্ষা আছি, রেসপন্সটির অপেক্ষায়। না হলে আলটিমেটলি আমাদের জায়গা থেকে এটুকু বলি যে তাদের প্রতি যে একটি আস্থার জায়গা মানুষের শুরু হয়েছে বা তৈরি হয়েছে, এই আস্থার জায়গাটা কিন্তু থাকবে না। এদের সাথে আমরা মনে করি দাঁড়ানো তো আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমি মনে করি বাংলাদেশে যারা বিত্তবানরা আছেন তারাও যেন আগায় আসেন। কারণ এভরি মোমেন্টে আমরা দেখেছি, আমরা যখন ঢুকি তখন বলি যে শুনেছি 136, এরপরে আমরা কাউন্ট করছি 140, এভরি মোমেন্ট এখন বাড়তেছে। কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান আহতদের সহায়তা করতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা টাকায় কোনো হাত দেবে না বলেও জানান সমন্বয়ক সার্জিস আলম। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মুদি দোকানদার আবু সাইদকে হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে 4 দিন এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা জানান, ভিকটিমকে হত্যার ঘটনার বিষয়ে আসামিরা জ্ঞাত। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও জড়িত আসামিদের তথ্য সংগ্রহ করার জন্য দীপুমণি ও আরিফ খান জয়ের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। সোমবার রাতে রাজধানীর বাণীধারা থেকে ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরিফ খান জয়কে। আসামিপক্ষে আইনজীবী তিনি এই মামলার আসামিদের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত বিগত দুই পক্ষের শুনানির পর এই আসামিদেরকে রিমান্ড মঞ্জুর করেন এবং আদালতকে কোর্ট তদন্তকারী কর্মকর্তার নিকট তার কাছে হেফাজত প্রদান করেন। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি গ্রেপ্তারের খবরে তার নির্বাচনী এলাকা চাঁদপুরে মিষ্টি বিতরণ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। দীপুমণির গ্রেপ্তারের খবরে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা আনন্দ মিছিল করে। এ সময় নেতাকর্মীরা বলেন, দীপুমণি শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। অসংখ্য মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। উন্নয়নের নামে অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। তার কঠিন শাস্তির দাবি জানান তারা।
ছাত্র জনতার গণ আন্দোলনে গুলি ও পিটিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও ১৪ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে আজ মোট ৫টি মামলা হয়েছে সিএমএম আদালতে। গার্মেন্টস কর্মী সোহেল রানা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন নিহতের ভাই। সকালে ঢাকার সিএমএম কোর্টে তিনি মামলার আবেদন করেন। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিভিন্ন আদালতে এসব মামলা করেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। এদিন যাত্রাবাড়ী থানার ফল ব্যবসায়ী ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে শেখ রেহানা, শেখ হাসিনা ও তার ২ সন্তান জয় ও পুতুলের বিরুদ্ধে মামলা হয়। এছাড়াও আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক আইজিপি সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সাথে কবি নজরুলের শিক্ষার্থী ওমর ফারুক, মোহাম্মদপুরের মুদি দোকানদার আবু সাইদ ও আশুলিয়ার নরসুন্দর জাহিদুলকে হত্যার অভিযোগেও ভিন্ন ভিন্ন আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। মামলাগুলোতে ঢাকার আশুলিয়া, রাজধানীর আদাবর সহ সংশ্লিষ্ট থানাগুলোকে মামলাগুলো এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন আদালত। শেখ হাসিনা সহ ২৫ জনের নির্দেশক্রমে পুলিশ অতিরিক্তভাবে গুলি চালায় এবং সোহেল রানা নামে বাদীর ভাই, আপন ভাই সোহেল নামে একজন লোক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আজ আমরা সিএমএম আদালতে ১ নম্বর কোর্টে আমরা ৩০২-34 অনুযায়ী মামলা করি। সেখানে শেখ হাসিনা ১ নম্বর আসামি, ফজলুর তাপস সাবেক মেয়র সে আসামি আছে, হারুন রশিদ ডিবির প্রধান আসামি আছে, বিপ্লব কুমার আসামি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবহন শ্রমিক জনি হত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুপুরে নিহত জনির বাবা ইয়াসিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আবদুল্লাহ আল কায়সার সহ ১৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয় গত ২০ জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীরা জনিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। রংপুরে গুলিতে রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে মামলা হয়েছে। স্ত্রী জিতু বেগম হত্যা মামলা করেছেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা, সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে রংপুর কোতোয়ালি থানার ওসিকে দিয়েছেন। বিকেল ৩:৩০টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক রাজু আহমেদ বাবু এই আদেশ দেন। অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন বকুল জানান, গত ১৯ জুলাই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্মমভাবে গুলি চালিয়ে রাজমিস্ত্রিকে খুন করে। সাংবাদিক নির্যাতনের অভিযোগে কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি আ.ক.ম বাহাউদ্দিন সহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহারুদ্দিন রায়হান। দুপুরে আমলি আদালত ১-এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাসউদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তভার দেন। মামলায় অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে ২০১৫ সালে আ.ক.ম বাহাউদ্দিন এমপির লোকজন বাদীকে বেধড়ক মারধর করে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন নারী প্রতিনিধিরা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমপক্ষে ৩০ জন নারী প্রতিনিধি তার সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা হাসান জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জুডিশিয়াল রিফর্ম কমিশনের কথাও বলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বম সম্প্রদায়ের উপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে প্রতিনিধিরা। এনজিওগুলো যাতে ব্যুরোর মাধ্যমে হয়রানির শিকার না হয় সেই দাবিও তোলেন তারা। জানার অন্তর্বর্তী সরকার যেন দ্রুত ব্যবস্থা নিতে পারে সেজন্যই নারীরা প্রধান উপদেষ্টার সাথে কথা বললেন। গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা, নারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে ওমেন্স রাইটস কমিশন একটা করা যায় কিনা, এই এত সুপারিশের মধ্যেও কিছু অগ্রাধিকার ঠিক করে যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সেই অগ্রাধিকারের তালিকাটা উনি ঠিক করতে বলেছেন।
ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার। বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে আজ এই আদেশ দেন। সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি দায়ের করেন। এছাড়া রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নামেও পরিবর্তন চাওয়া হয়েছে। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সাথে বিদেশে পাচারকৃত 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করা হয়েছে। বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন আছে। অনেকে এখন মানসিকভাবে বিপর্যস্ত, পরীক্ষা দেবার মতো পরিস্থিতি নেই। ফলে সার্বিক দিক বিবেচনায় অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। তবে পরীক্ষার ফল কিভাবে হবে এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। এর আগে পরীক্ষার বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাকি পরীক্ষাগুলো অর্ধেক নম্বরের প্রশ্নে নেয়ার সিদ্ধান্ত হয়। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন পরীক্ষার্থীরা। চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে সেসিপের হাজার খানেক কর্মকর্তা কর্মচারী কাজ বন্ধ রেখে আন্দোলন করতে থাকেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন। অভিযোগ করেন, বহু বছর ধরে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করলেও কোনো সরকারই তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করেনি। সবশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের কাজ শুরু করলেও অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিবের অনীহার কারণে তার বাস্তবায়ন হয়নি। সাবেক অর্থ সচিব, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, আব্দুর রব তালুকদার, এই লোকটার খামখেয়ালির কারণে আজকে আমাদের এই দশা। প্রকল্প প্রতি বছরই করোনা কারণে এক্সটেনশন করতেছে, কিন্তু আমাদের রাজস্বতে যাচ্ছে না। অর্থ মন্ত্রণালয় যে বৈষম্য আমাদের গত কত বছর করেছে, এবার আর সেই বৈষম্য আমাদের সাথে করবেন না। আমরা এমন একটা প্রকল্পে কাজ করি যেই প্রকল্পের মাধ্যম দিয়ে আগামীর ভবিষ্যৎ রচিত হবে। 2024 সাল বৈষম্য বিরোধী আন্দোলন আমরা জয়ী হয়েছি, আমরা আশা করি এবারও আমরা জয়ী হব। গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করতে হবে। তার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। মঙ্গলবার লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক শক্তিকে অপশক্তির ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। ভিডিও বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পরে দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময়। লাঞ্ছিত, বঞ্চিত, অধিকারহারা মানুষ একটি স্বাধীন, নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন। জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময়। তারেক রহমান বলেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র এখনও থেমে নেই। এমন পরিস্থিতিতে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করাই প্রধান অগ্রাধিকার। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনার উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তারেক রহমান। বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সেটিও বিবেচনায় নেওয়া দরকার। রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন। প্রতি বছর 5ই আগস্টকে
রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসাবে পালন করার বিষয়টিও বিবেচনা করা দরকার। সর্বস্তরের নেতাকর্মীর প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে বিশ্বাস এবং ভালোবাসা অর্জনের আহ্বান জানান তিনি। আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অতীতের মতো ভবিষ্যতেও সংশ্লিষ্ট দেশের আইন মেনে সাধ্যমতো প্রবাসীদেরকে যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বলেন, বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তাই বাংলাদেশের মাটিতেই বিচার হবে শেখ হাসিনার। স্বৈরাচারকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্র গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে, বিচারের জন্য তাকে আইনের হাতে তুলে দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আশা করেন আওয়ামী সরকারের জঞ্জাল দূর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। এদিকে ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়েও শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। দুপুর 12:30টার পরে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর প্রেরিত পদত্যাগপত্র জমা দেন তিনি। একই সাথে পদত্যাগ করেছেন উপাচার্য, ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, সকল হল প্রভোস্ট সহ 67 জন। উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। 2021 সালের 25 মে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর। আজ মঙ্গলবার তারা পৃথকভাবে পদত্যাগপত্র দিয়েছেন। উপাচার্য ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুমের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে উত্তপ্ত ক্যাম্পাস। তাদের পদত্যাগের জন্য গতকাল সোমবার 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। আজ সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা উপাচার্যের বাসভবনে প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন। বেলা 11টার দিকে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র পাঠান প্রক্টর আব্দুল কাইয়ুম। উপাচার্য, প্রক্টর ছাড়াও প্রক্টোরিয়াল বডির আরও 6 সদস্য পদত্যাগ করেছেন। মুনিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা ধামাচাপা দিতে 100 কোটি টাকার প্রলোভন দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার বোন নুসরাত জাহান তানিয়া। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। পুলিশ বড় অঙ্কের ঘুষ নিয়ে মামলার আসামিকে বাঁচানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ তার। আইনজীবী অভিযোগ করে বলেন, তদন্তকারী কর্মকর্তা সহ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় মূল অভিযুক্তকে। জাতীয় প্রেস ক্লাবে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করে তার পরিবার। তারা অভিযোগ তোলেন মুনিয়াকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভিররা এত বেপরোয়া হয়ে ওঠার সাহস পেত না। মুনিয়ার বোন তানিয়া অভিযোগ করেন ঘটনার সিসিটিভির ফুটেজ ছিল, কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে তদন্তের নামে মূল অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। পিবিআইতে যখন আমার মামলাটি গেল, সেখানেও অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান বনোজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি একপেশি তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। ওই রিপোর্টেও আনভির সহ সকলকে অব্যাহতি দেওয়া হয়। তানিয়া অভিযোগ করেন ধর্ষণ ও হত্যার ঘটনা ধামাচাপা দিতেই তাকে 100 কোটি টাকার প্রলোভন দেয়া হয়। তদন্ত ও বিচার না পাওয়ার জন্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও দায়ী করেন তিনি। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক
তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনবিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন। কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে। তানিয়ার আইনজীবী প্রশ্ন তোলেন, একজন ধর্ষণকারী কিভাবে একজন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে পারেন? রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদরা অথবা এরকম অন্তর্বর্তীকালীন ব্যবস্থা আসলে তাহলে কি একটা ব্যবসায়ী গ্রুপ ভূমিদস্যু যার সন্তানরা প্রায় ধর্ষণ করে তারা কি রাষ্ট্র পরিচালনা করে? আপনাদের কাছে কোশ্চেন রাখছি, একজন আসামি হয়ে কি করে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে পারে? প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে মুনিয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তানিয়া। আনবির ও তার পিতা ভূমিদস্যু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম ও সহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করে মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও হত্যার বিচার নিশ্চিতকরণের জন্য আবেদন করছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে একটি মামলা, 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী MS তামিম এই আবেদন করেন। আবেদনে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী, এমপি, পুলিশ ও র্যাবের প্রধান, ডিএমপি প্রধান সহ 19 জনের যোগ সাজসে এই গণহত্যা সংগঠিত হয়েছে। একই সাথে 71 টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই গণহত্যা সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। এছাড়াও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ডক্টর ইমরান এস সরকার ও ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, মুনতাসির মামুনকেও এই আবেদনে অভিযুক্ত করা হয়েছে। সেদিন রাতে ব্ল্যাক আউট করে এবং মিডিয়াকে বন্ধ করে এবং নিয়ন্ত্রণ করে সরকারের কয়েকটি মিডিয়াকে চালু রেখে এই গণহত্যাটি চালানো হয়েছিল এবং তাদের লাশ গুম করার উদ্দেশ্যে মতিঝিলের ওই এলাকাকে পরিষ্কার করে সেই লাশগুলোকে দেশের বিভিন্ন স্থানে ফেলে দিয়ে আসা হয়েছিল। এই ঘটনা নিঃসন্দেহে মানবতা বিরোধী অপরাধ। আমি হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য, কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তৎকালীন মিডিয়ার কয়েকজন নীতি নির্ধারককে আসামি করেছে। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ 2 মন্ত্রী ও 3 সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। মঙ্গলবার কমিশন তাদের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। দুদকের অনুসন্ধানের তালিকায় থাকা অন্যরা হলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, নেত্রকোনা 3 আসনের সাবেক এমপি অসীম কুমার উকিল, সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিল এবং সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্লট বরাদ্দে অনিয়ম, জমি দখল সহ ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক বনেছেন, দেশের বাইরেও করেছেন সম্পদ। হাসিনার সরকারের ঋণের চাপে জর্জরিত দেশ, অর্থনীতির জন্য যা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। সকালে সচিবালয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সরকার বিষয়টিকে সমন্বয়ের চেষ্টা করছে। এরই মধ্যে চীন ও কানাডার কাছে সহায়তার অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, চীনের কাছ থেকে $4 বিলিয়ন পাওয়ার কথা রয়েছে, $7 বিলিয়ন সহায়তার কথা জানিয়েছে চীন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 1000 টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই সরকারের। এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, আমাদের জন্য টাস্কটা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটির ব্যাপার আছে, তাই না শাহরিয়া? হ্যাঁ, যে আমরা যে ঋণ নিয়ে এটা সাস্টেন করে ফেরত দেবো কোনো একটা কত 20 বছর, এটা ডিফিকাল্ট। কারণ তাদের সাথে আলাপ করবে নতুন প্রজেক্ট না, হচ্ছে প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ। বাট এগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করি। ঋণের কিস্তি পরিশোধ ও খেলাপি গণনার সময় 3 মাস থেকে বাড়িয়ে 6 মাস করা যায় কিনা তা IMF এর সাথে পরামর্শ করা হবে। তবে
খেলাপি নিরূপণে পর্যায়ক্রমে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করবে বাংলাদেশ ব্যাংক। সাংবাদিকদের এই তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। বলেন, ইসলামী ব্যাংকগুলোর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, দোষী ব্যক্তিকে টার্গেট করা হবে, কোম্পানিকে নয়। তিনি বলেন, কোন ব্যাংকে টাকা রাখবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমানতকারীর। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের কিছু বলার নেই। তহবিল যোগান দিয়ে কোনো ব্যাংকের সমস্যার সমাধান করবে না বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান, 1000 টাকার নোট বাতিল করা হবে না। এটা দুর্ভাগ্যজনক যে ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এবং ডিপোজিটররা তাদের টাকা যদি উইথড্র করে সেটা রাইট তাদের আছে, সেটা সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। সরকার যেটা বলতে পারে যে আমরা ওই ব্যাংকের জন্য কি করবো, আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করবো না। বর্তমান সরকারের কাছে ছাত্র জনতার যে প্রত্যাশা সেটি পূরণের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, ডিএনসিসিতে প্রশাসক হিসেবে যোগ দিয়ে জানান মোহাম্মদ মাহমুদুল হাসান। এ সময় ডিএনসিসির কার্যক্রম পরিচালনায় জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি। ডিএনসিসির কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারি প্রতিষ্ঠানের সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়মিতভাবেই নিরীক্ষা কার্যক্রমের আওতায় চলে আসে। তাই যে কোনো অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে বিধি অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে, জানান নতুন প্রশাসক। গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান। সিটি কর্পোরেশনের দায়িত্বাবলী সম্পর্কে আমরা ওয়াকিবহাল। সরকারি নির্দেশনার আওতায় আমরা এই কাজগুলো করতে চাই। এর সাথে আমরা সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে, বিশেষ করে ছাত্র তরুণ যুবক, তাদেরকেও আমরা বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত করে আমাদের সেবার মান ক্রমাগতভাবে বৃদ্ধির দিকে আমরা মনোযোগী হব। 5 বছর 4 মাস পর দেখেছেন সূর্যের আলো। যেখানে ছিলেন সেখানে বেঁচে থাকায় মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক। এক ফোঁটা আলো ঢোকার জায়গা নেই কক্ষে। ফ্যানে হয় কান ফাটানো বিকট আওয়াজ। না চাইলেও কড়া ঝাল মেশানো হতো খাবারে। গোপন বন্দিশালা আয়নাঘর থেকে মুক্তি পেয়ে যমুনা টেলিভিশনকে এমন সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন মাইকেল চাকমা। 2019 সালের 9 এপ্রিল গুম হবার পর 7 আগস্ট মুক্তি পান তিনি। এসআর আলীর ক্যামেরায় রাশেদ নিজামের রিপোর্টে বিস্তারিত। হঠাৎ করে পাল্টে গেল সবকিছু। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর একে একে ফিরে আসতে শুরু করলেন নিখোঁজ হয়ে যাওয়া মানুষগুলো। বছরের পর বছর ধরে যে পরিবারগুলো আশায় বুক বেঁধেছিল প্রিয়জনের ফিরে আসার, তাদের স্বপ্ন সত্যি হতে শুরু করলো। 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে নিখোঁজ হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। ওই সময় দেশ জুড়ে আলোচিত ঘটনার মধ্যে এটি ছিল অন্যতম। এই যে চোখ বেঁধে দিল, আমি আর ওখানে কিছু আর 5 বছর 3 মাসে আর কোনো আলো দেখিনি, আর আলো বাতাসের দেখা মেলেনি আমার। 5 বছর 4 মাস পর সেই মাইকেলই জীবিত ফিরে এলেন স্বজনের মাঝে। তাহলে কোথায়, কেমন ছিলেন তিনি? প্রায় 1.5 মাস পর্যন্ত আমি শুধু ভাত খেয়েছি, ভাত, বিশ্বাস করবেন না আপনি। আমি শুধু ওই তরকারি খাওয়া যেত না, এমন জাল করে তারা, এমন মানে রেড চিলি পাউডার ইউজ করে, একদম দেখতে লাল হয়ে যায়। সবজি মাছ মাংস রান্না করে মানে মুখে দেওয়া যায় না জালে, মানে আমি বললেও আরও বেশি দেয়। আমি যদি বলি জাল খেতে পারি না, আরও বেশি জাল করে দেয়। এভাবে অনেক কষ্ট দিয়েছে খাবার নিয়ে তারা আমাকে। রাজধানীতে যখন মাইকেলের সঙ্গে যমুনা টেলিভিশনের আলাপ হয়, তখনও কাটেনি তার ভয়। কণ্ঠে সেই ভয়ানক রাতগুলোর বর্ণনা। লাইনের রুমগুলোতে একটু আলো ঢুকে না, বাইরের কোনো আলো ঢুকে না, একদম অন্ধকার। তো এরকম, আর বাতাস তো ঢোকার কোনো সিস্টেমই নাই, সব তো একদম জানালা কিছু নাই। ফ্যানগুলো, মোটরগুলো বড় বড়, অনেক বড় শব্দ করে, একেবারে থাকা যায় না, ঘুমানো যায় না। এটা হচ্ছে তাদের অত্যাচারের একটা সিস্টেম। আর কোনো সময় তারা ঘুমাতে দেয় না। ওই আপনি যখন ঘুমাবেন তখন থালা বাড়ে, ওই থালা যে লাগায় এটা এসে এরকম করে বাড়ি মারবে ওই লোহার যে দরজায়, শব্দ হবে, আপনি দেখবেন একদম দৌড় মেরে চলে যাবে। আবার তার মতো আরও অনেকের সাথেই গোপন বন্দিশালায় দেখা হয়েছিল মাইকেলের। অন্য একটা জায়গায় নিল, ওখানে গিয়ে দেখলাম এক লোক ফ্লোরে শোয়া অবস্থায়,
তো তাকে আমি জিজ্ঞেস করলাম তার নাম কি, সে বলছে আমার নাম সাইদুল, বাড়ি কোথায় আপনার? রংপুর। রমজানের পরে সরকারি ছুটি শেষ হওয়ার পরে সেদিন রবিবার 12 কি 13 তারিখ। তো তাকে বললাম ভাই একটু আপনি তো স্যার হবেন নিশ্চয়, বাড়িতে একটু ফোন করে দিবেন। তাকে আমি বাড়ির নাম্বারটা মুখস্থ করিয়ে দিলাম, অনেকবার বলে সে মুখস্থ করে নিল নাম্বারটা, কিন্তু মাঝখানে একটা নাম্বার আমি ভুল করলাম, 232 জায়গায় বলেছিলাম 323। এই মিস্টেকটা করলাম, মিস্টেক না করলে আমার পরিবার জানতো আমি ওখানে আছি। তারপর সে চলে যাওয়ার পর তারপর দিন আরও এক লোককে আমার রুমে আনলো। এমনকি যেদিন মুক্তি পান সেদিনও জানতেন না পরিবারের কাছে ফিরছেন তিনি। সময়টা সম্ভবত 3টার দিকে হবে, রাত 3টা। তো এক লোক আসলো, ওই অবস্থায় আমার লুঙ্গি পরা গেঞ্জি পরা সব বেড়ে দিল, ইয়ে করলো, তারপর নিয়ে গিয়ে আমি গাড়িতে উঠালো। তারপরে ওই সামনে বসা লোকটা আমাকে বলছে তুমি কি নাস্তা খেয়েছো আজকে? আমি বললাম না। বলছে হ্যাঁ আমরা তোমাকে এখন ছেড়ে দেবো, কিছুক্ষণ পর তুমি মুক্তি পাবা, বাড়িতে গিয়ে লাঞ্চ করবা। ওর কোথাও ননসেন্স মনে হচ্ছিল আমার। উঁচু ছিল জায়গাটা, পাহাড় বোঝা যাচ্ছে, একটু উঁচু পাহাড়ি এলাকা। তো বসলাম, তারপরে শুয়ে পড়ো, আমি শুয়ে পড়লাম। বললো এখান থেকে তুমি উঠবা না আধা ঘন্টা আগে। আর ওখানে বলছে সে উঠলে আমি গুলি করবো, আধা ঘন্টা আগে তুমি উঠবা না। বলছে তুমি আধা ঘন্টা পরে এইটা খুলবা, তারপর চলে যাবা চোখ টোপ খুলে। বলছে খুলতে পারবো। রাশেদ নিজাম, যমুনা টেলিভিশন, ঢাকা। হঠাৎ করে সব জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে, দেশ স্বাভাবিকভাবে চলতে দেয়া হচ্ছে না। প্রেস ক্লাবে এসব কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন অনেক ত্যাগের পর গঠিত নতুন সরকারকে সহযোগিতা করছে না ষড়যন্ত্রকারীরা। আগামী 1 মাস কোনো দাবি নিয়ে বিক্ষোভ না করার অনুরোধ জানান তিনি। সরকারকে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান সকলের প্রতি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা করণীয় শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন সরকারের সকল দপ্তরে শুদ্ধি অভিযান চলছে, কেউ সিন্ডিকেটের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন সবাইকে সজাগ থাকতে হবে, সরকারকে স্থিতিশীল করার জন্য কাজ করতে হবে। অ্যাম্বাসিতে এতদিন প্রবাসীদের সাথে প্রভু দাসের মতো ব্যবহার করত, এখন আর চলবে না বলেও মন্তব্য তার। সবাইকে সম্মান দিতে হবে, সে লেবার হোক বা মিনিস্টার। সরকারি কর্মকর্তাদের কেউ স্যার বলে সম্বোধন করবেন না। ভারত তাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশকে চাপে রাখতে এখানে সাম্প্রদায়িক সংঘাত ঘটিয়েছে বলে মন্তব্য করেন নুরুল হক। শুদ্ধি অভিযান চলছে সরকারি সমস্ত দপ্তরে। দলবাজ অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে শাস্তির মুখোমুখি করে দেশপ্রেমিক সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দেওয়া। প্রবাসের পাশাপাশি দেশের সমস্ত পর্যায়ের সিন্ডিকেট ভেঙে চুরে গুড়িয়ে দিতে হবে। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন এবং পুলিশের ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই ইস্যুতে চলা শুনানিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আদালত। এই সময় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিশেষ বেঞ্চ। পরিবারকে মরদেহ না দেয়া, হত্যাকে আত্মহত্যা বলে চালানো সহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ জানান বিচারকরা। আরজি কর থেকে পদত্যাগের পর কেন তিনি আরেকটি প্রতিষ্ঠানে যোগ দিলেন তা নিয়েও ভৎসনা করেন আদালত। এর পাশাপাশি হাসপাতালে হামলা ঠেকাতে ব্যর্থতার ঘটনায় জবাব চাওয়া হয়েছে রাজ্য পুলিশের কাছে। এ সময় চিকিৎসকদের নিরাপত্তায় একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এই মামলায় আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে পরবর্তী শুনানি। তার আগে বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে CBI-কে। আগামীকাল জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। সকাল 11টায় সভাটি হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। উপস্থিত হতে বলা হয়েছে সব পরিচালককে। নতুন সভাপতি নিয়োগের ব্যাপারেও আসতে পারে বড় সিদ্ধান্ত। সরকার পরিবর্তনের পর এটাই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। BCBর গঠনতন্ত্র অনুযায়ী সভা বসার জন্য কমপক্ষে 9 পরিচালকের উপস্থিতি আবশ্যক। এছাড়া বোর্ড সভা ডাকার এখতিয়ার মূলত সভাপতির। তবে চলমান অবস্থায় BCBর কোনো কার্যক্রমে নেই সভাপতি নাজমুল হাসান পাপন। গুঞ্জন আছে নতুন একজন সভাপতি নিয়োগের ব্যাপারে। এসব দিক বিবেচনায় বড় সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর আসতে পারে নতুন সভাপতিও। 5 আগস্ট সরকার পদত্যাগের পর থেকে অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি নাজমুল হাসান পাপন সহ অন্যান্য বোর্ড পরিচালকরা রয়েছেন আড়ালে। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।